আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যে যেখানে থেকে আমার এই আজকের আলাপচারিতা, রাজনৈতিক আলাপচারিতা বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা দেখছেন, প্রত্যেককেই অভিনন্দন এবং মোবারকবাদ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশের সমসাময়িক গত 2-3 দিনে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেগুলি নিয়ে আপনাদের সামনে তুলে ধরা বা আলোকপাত করা এবং বিশ্লেষণ করা। তো আমি আমার খুব সংক্ষিপ্ত সময়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রিয় শ্রোতাবিন্দু, বাংলাদেশে গতকালকে একটা ঘটনা, 2-3টা ঘটনা ঘটছে। একটা, ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির, উনি আসলে খুব ভদ্র রাজনীতিবিদ এবং খুব স্মার্টলি রাজনীতি করে থাকেন, বিএনপির নেতৃত্ব প্রদান করে থাকেন মহিলা নেত্রী। ওনার উপর এনসিপির যে অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে সেটার তীব্র নিন্দা আমি জ্ঞাপন করেছি এবং এখনও করি। রাজনীতির যেই গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আপনি মুখ দিয়ে হয়তো তার বিরোধিতা করতে পারেন, কিন্তু আপনি একজন, সে মহিলা, তার গায়ে হাত দেওয়ারা আপনার কাছে কখনোই সেটা গণতন্ত্র কখনো আশা করে না। সমালোচনা করা যায়, আলোচনা করা যায়, কিন্তু কখনো আঘাত করে তাকে বা আঘাত করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে ফজু পাগল, সবাই অনেকে নাম দিয়েছেন, বিশেষ করে এই নামটা দিয়েছেন আমি যতটুকু জানতে পারছি ফজু পাগলার মুখ থেকে একজন আলেম দিয়েছেন। তো একজন আলেম রাজনীতিটাকে এতটা গুরুত্ব দিয়ে যদি সেটা করে থাকেন, আসলে সেটা আমি একজন সাধারণ মুসলিম হিসেবে সেটা আসলে কখনো গ্রহণ করি না। কারণ একজন আলেমের কাছ থেকে মানুষ শিক্ষা হেদায়েত প্রাপ্ত হবেন বা যে শিক্ষা গ্রহণ করবেন ইসলামিক শিক্ষা, তার কাছ থেকে যদি উদ্ভট চিন্তা, উদ্ভট কিছু আশা করে বা শিখে, তাহলে জাতিকে আমরা ইসলামের দিকে ধাবিত করার বদলতে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, সেটা একটা ভাবার বিষয়। তো এরপর পরে কিন্তু এনসিপির অনেকেই তাকে পজু পাগলা বলে আখ্যায়িত শুরু করে দিয়েছেন। উনি নিজেও এখন স্বীকার করে নিয়েছেন উনি একজন পজু পাগলা। পজু পাগলার বাড়ির সামনে মব চলে গেছেন। তো যাক, ভাগ্যিস সরকার সেটা গুরুত্ব সহকারে দেখছেন, কিন্তু আমি বিএনপির বাইরে থেকে এটা আশা করব যে উনি একজন বিএনপির কর্মী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তো ওনাকে যে মবের আওতায় নিয়ে চলে আসছেন, আসলে এখানে দেখেন কয়েকজন লোক, তারা মব করতে না পেরে তারা সেখানে অবস্থান করছেন, যেখানে মুহূর্তে মবের আওতায় নিয়ে আসবেন ফজু পাগলাকে। তো এটারও আমি খুব তীব্র নিন্দা জানাই। একজন বাংলাদেশি নাগরিক হিসাবে যে কারোই সমালোচনা করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। দেখেন, বঙ্গবন্ধু কোনো আল্লাহর ওলি না, তারাকে নিয়েও সমালোচনা করতেছেন। এতে হয়তো আওয়ামীপন্থী যারা আছেন বা আওয়ামী লীগ যারা আছেন, তারা একটু খারাপ লাগতেছে এটাই, যে উনি বাংলার অবিসংবাদিত নেতা। যেটা প্রত্যেকেই জানেন, পাকিস্তানের রাজনীতি যদি, বিশ্ব রাজনীতিতে যদি আপনাদের জ্ঞান থেকে থাকে, তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমাদেরই একসময় ভাই ছিল পাকিস্তান, ওরাও কিন্তু কায়দা জিন্না আলী জিন্নাকে জাতির পিতা নতুবা তাদের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসাবে যতটা রাজনৈতিক দল আছে প্রত্যেককে মেনেই সে দেশে রাজনীতি করতে হয়। তো যাক, আশা করি সেই বিষয়ে আমি অন্যদিন ভিডিও করব। তো এখন আজকের বিষয় হচ্ছে যে মাহফুজ আলমকে নিউ ইয়র্কে অ্যাটাক করছে আওয়ামী লীগ। একের পর এক আওয়ামী লীগ কিন্তু ফিরে আসতেছে, কামব্যাক করতেছে। ইয়েতেই সরকার গণমাধ্যমে আওয়ামী লীগের সংবাদ প্রচার নিষিদ্ধ করেছেন, শেখ হাসিনার সংবাদ প্রচার নিষিদ্ধ করেছেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করে ধরছেন। কিন্তু আপনি লক্ষ্য করুন, কখন কোন আঙ্গিকে আওয়ামী লীগ সংবাদ মাধ্যমে খবর তৈরি করতেছেন। পাটাকেস্টের একটা ছবি আমরা দেখছি কলকাতার, সেখানে পাটাকেষ্টু কি বলছেন, যে এই পাটাকেষ্টু খবর দেখে না, পড়ে না, খবর তৈরি করে। তাই যতইভাবে আওয়ামী লীগকে দামিয়ে রাখার চেষ্টা করুন, আওয়ামী লীগ কিন্তু খবর পড়ে নাই, আওয়ামী লীগ ইতিহাস পড়ে না, ইতিহাস দেখে না, তারা ইতিহাস তৈরি করে। তেমনি আপনি কোনভাবে এই আওয়ামী লীগের এই রাজনীতিটা বন্ধ করে রাখবেন এত বড় একটা সংখ্যক সমর্থিত জনগোষ্ঠীর? তাহলে দেখেন, তাদেরকে আপনি বন্ধ করে রাখছেন, তারা প্রতিদিনই কিন্তু কোনো না কোনোভাবে মিডিয়া পাড়ায় চলে আসতেছে। এখন চাউর হয়ে গেছে যে আমাদের এই উপদেষ্টা মাহফুজকে, যিনি ডক্টর ইউনূস জাতিসংঘে দাঁড়িয়ে ওনাকে কি করেছিলেন, এই মেটিকুলাস প্ল্যানের প্রধান, উনি মেটিকুলাস প্ল্যান করেছিলেন, তাকে ওইভাবে বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছিলেন ডক্টর ইউনুস। তো তখন উনি অনেকের বাহবা পেয়েছেন। আসলে এটা মাহফুজের জন্য অনেক ক্ষতি হয়েছে, সেটা যারা বুঝেন তারা অবশ্যই বুঝবেন। তো
বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং ও আওয়ামী লীগের অনুকূলে যাচ্ছে, সেটা খুবই আমরা মানে শীঘ্রই দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের আরেকটা নতুন ইসলামিক জোটের আবির্ভাব ঘটছে। এই যে আমরা অনেকেই সেটা বলি যে আওয়ামী লীগকে মানুষ 48% ভোট দিবে না সেটা আওয়ামী লীগকে দিবে, 18% দিবে না সেটা আওয়ামী লীগকে দিবে। আসলে এই 48-18 এই আওয়ামী লীগের যে ভোট, তাই এখানে সম্পূর্ণ ভোটগুলি যাবে ওই রাজনৈতিক জোটের কাছে। আর সেই রাজনৈতিক জোটটা নিয়ে ডক্টর ফিনাকি দাদা একটা বিবৃতি দিয়েছিলেন। আমি দীর্ঘদিন ফিনাকি দাদাকে দেখি না, এরপরে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস ভাইকেও দেখি না, কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখলাম যে সাংবাদিক ইলিয়াস এবং ফিনাকি দাদা দুইটা তথ্য দিলেন। ফিনাকি তথ্যটা আগে বলি। ফিনাকি দাদা যে তথ্যটা, ফিনাকি দাদার যে তথ্যটা, আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও পরে বানাবো, কিন্তু আজকে একটু হিংস দিয়ে দিয়ে উনি বলছিলেন যে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে একটা জোট গঠন করলে ইসলামিক জোটগুলো সেখানে আসবে এবং তারা ওই 18 এবং 48% ভোটটা পাবে। আমি বলে দিই ফিনাকি দাদাকে, ফিনাকি দাদা, আমি কিছুদিন আগে আমারও দেশের মধ্যে আহলে সুন্নত আল জামাতের বা ইসলামিক অনেক দলের লোকের সাথে আমার আলোচনা হয়, কিন্তু কিছুদিন আগে আমি এটা কোনো মিডিয়া পাড়ায়ও আসে নাই, আমি আহলে সুন্নত আল জামাতের আহ, কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলে দেখলাম যে তারা বলতেছেন, আমি তাদেরকে বললাম যে আপনারা তো খুব শীঘ্রই একটা রাজনৈতিক জোট জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছেন, সেটা কোনো এমনিতে আপনাদের সুন্নি জোট না, সেটা হচ্ছে রাজনৈতিক জোট। আর যে জোটটা সম্ভাবনা আছে ক্ষমতায় আসার, ওই 48 এবং 18টা সেখানেই যাওয়ার সম্ভাবনা আছে যদি তারা আওয়ামী লীগকে ভোট না দিতে পারেন। তারা প্রত্যেকেই ওই আহলে সুন্নাত আল জামাত, কারণ তারা শান্তিপ্রিয় এবং দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। তারা আলেম ওলামা এবং উলিয়া উলিয়াদের অনুসরণ এবং নবী রাসূলদের অনুসরণীয় একটা দল, যেটা আমি ছোটোবেলা থেকে জানতাম, এখনও দেখি তারা আসলে কোনো বিশৃঙ্খলার মধ্যে জড়ান না। তারা প্রত্যেকের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, এমন একটা বাংলাদেশ আমরা চাই। তো আমার ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। যে অনেকগুলো ভিডিওর হিংস দিয়ে গেলাম, এগুলো পরবর্তীতে আমি আবার ভিডিও করে আপনাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট তৈরি করব। আজকে পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে প্রত্যেকেই স্বস্থান থেকে ভালো থাকুন, সুন্দর জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।